একটা কথা বলি, সেটা হচ্ছে মোট চাকরি গেছে আমার কাছে যা খবর 25,753 জন, মানে প্রায় 26,000-এর কাছাকাছি। এটা অভূতপূর্ব। কখনো স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের এডুকেশন স্ক্যাম কখনো ঘটেনি। অন্য কোনো স্ক্যাম হয়েছিল কি না সন্দেহ, যেখানে একসঙ্গে প্রায় 26,000 লোকের চাকরিগুলো চলে যায়। এবং এই রায়টা যদি দেখি, আগের বছরের 22শে নভেম্বর থেকে আজ 22শে এপ্রিল একটা বৃত্ত সম্পূর্ণ হলো, যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসিত গালিগালাজ করা হয়েছিল। উনি একটি দলে মানে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তো গালিগালাজে বন্যা বয়ে যেত, কিন্তু আজকে প্রমাণিত হলো তাঁর রায়ের একটাও কিছু বাতিল হয়নি, গোটা রায়টা রেখেছে। এবং বর্তমান বিচারপতি দেবাংশু বসাক এবং তার সহকারী বিচারপতি, এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, বিচারপতি যাই হোক, তারা দুজনে মিলে জয়েন্ট বিচারপতি যে বেঞ্চ একই রায়টা রেখেছেন, আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তগুলো কি? 2016 সালে সমস্ত নিয়োগ অবৈধ, একটা নিয়োগও ঠিক হয়নি। তারা বলছেন এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে শুরু হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ বাতিল হয়ে গেল। তার সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ, তাদের নিয়োগ বাতিল হয়ে গেল। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের 12% সুদ সহ টাকা দিতে হবে 6 সপ্তাহের মধ্যে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হচ্ছে ব্যাপারটা তদারকি করার, যাতে টাকাটা ফেরত দেওয়া যায় ঠিক মতো। একমাত্র মানবিকতার খাতিরে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা বহাল থাকবে, আর কারো চাকরি বহাল থাকবে না। আরও একটা আছে, সিবিআই তদন্ত চালিয়ে যাবে। সিবিআইকে বলা হয়েছে প্রয়োজনে কাস্টডিতে নিয়ে গিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অ্যারেস্ট করা যেতে পারে। তার সঙ্গে আরও একটা বিষয়, এই যে সুপার নিউমারিক পোস্ট নামক একটা কথা শাসক দল চালাচ্ছিল, মাননীয় বিচারপতিরা বলেছেন যারা এটা তৈরি করেছিল, যারা এই সিস্টেমটাকে চালু করেছিল, সবাইকে ধরতে হবে। সিবিআই তা তদন্ত চালাবে। গাজিয়াবাদের যে নাইসা বলে যে সংস্থা, তার এক কর্মচারীর কাছ থেকে যে ওএমআর সিট পাওয়া গিয়েছিল, এই 23 লক্ষ ওএমআর সিটের পুনর্মূল্যায়ন করতে হবে, করে সেটাকে আপলোড করতে হবে এসএসসির যে সাইটে। প্লাস যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন তাদের তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়াও আরও কতগুলো বিষয় রয়েছে আমি বলি, সেটা হচ্ছে যে এর সঙ্গে দুটো কেসের আমি তুলনা করি, যদিও তুলনা আসে না। একটা হচ্ছে 2001 সালে হরিয়ানাতে হয়েছিল। হরিয়ানাতে 3,206 জন জুনিয়র বেসিক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছিল। তার যে প্যানেল তৈরি করা হয়েছিল, প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়, এবং প্রায় 150 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছিল 2001-এ। এবং তুমি জানো কি না জানি না, যার জন্যে দীর্ঘদিন তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌথালাকে জেল খাটতে হয়েছিল। 10 বছরের জেল হয়ে গিয়েছিল। আরেকটা স্ক্যামের কথা বলবো, ত্রিপুরাতে 2010 থেকে 2012 সালের মধ্যে কিছু রিক্রুটমেন্ট হয়েছিল, 10,323 জন, এবং ত্রিপুরা হাইকোর্ট 2014 সালের 7ই মে সেই নিয়োগগুলো বাতিল করে দেন। তাদের বক্তব্য যে এই নিয়োগের মাধ্যমে জেনুইন এবং মেরিটোরিয়াস স্টুডেন্টদের মানে করা হয়েছে, তাদের বঞ্চিত করা হয়েছে। প্রসঙ্গত সেই সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। কিন্তু আমি আবার বলবো, এইটা মানে কল্পনার অতীত। এই স্ক্যাম যে হতে পারে, এতে যদি হরিয়ানাতে 150 কোটি হয়, আমি জানি না এটা 1.5 লক্ষ কোটি কিনা পশ্চিমবাংলার স্ক্যামটা। ভয়াবহ এই স্ক্যাম, স্বাধীনোত্তর যুগে এরকম স্ক্যাম হয়নি। এবং এই স্ক্যামের গোটা দায়িত্বটাই সরকারকে, এই দলটাকে নিতে হবে, এবং এদের জন্য এদের বিচারের প্রত্যেককে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিচার ফেস করতে হবে, একদম বিচারের মুখোমুখি হতেই হবে এদের। স্যার, যেটা আপনি বলছিলেন যে মানে যাবৎকালের মধ্যে স্বাধীনতার পরে ভারতবর্ষে এত বড় শিক্ষা দুর্নীতি হয়নি, যে দুটোর আপনি উল্লেখ, কোনো দুর্নীতি হয়নি বোধ হয়, এত চাকরি একসঙ্গে বাতিল হয়নি। শিক্ষা কেন, কোনো দুর্নীতি, এত বড় দুর্নীতি হয়নি। হ্যাঁ, মানে যে দুর্নীতিতেও এগিয়ে রয়েছে এখন বাংলা, একদম সেখানে দাঁড়িয়ে তদন্ত সিবিআই চালিয়ে যাবে। এবং আপনি এক্ষুনি বলেন, এবং আমরা জানি যে কোনো কাউকে হেফাজতে নিয়ে কথা মানে আলোচনা করতে পারবে বা তার কাছ থেকে ইন্টারোগেশন করতে পারবে। তাহলে ভোটের আগে এত বড় একটা ধাক্কা খেলো রাজ্য সরকার, এবং মন্ত্রিসভার উপর এখন বিজেপি দায় চাপাতে, যে মন্ত্রিসভারই এখানে সম্পূর্ণ দায়বদ্ধতা রয়েছে। এখন যেটা প্রশ্ন উঠছে যে সমস্ত প্রার্থীরা, চাকরি প্রার্থীরা নিজেদের ঘটিবাটি সর্বোচ্চ বেচে দিয়ে চাকরিটা কিনেছিল, যদিও সেটা খুব অনৈতিক কাজ, তবুও তো তারা চেষ্টা করেছিল, টাকা দিয়ে হলেও চাকরিটা কিনেছিল, এখন তারা কি যাবে সেই নেতাদের বাড়িতে ধর্ণা দিতে যে আমাদের টাকা ফেরত দিন?
এখন তাদের বাড়িতে ধর্ণা দেবে কি মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবে তাদের ব্যাপার, আমি তো আর বলতে পারবো না। তারা চাকরিটা কিনেছিল, অপরাধ করেছিল, চাকরি কেনা মোটেই ভালো কাজ নয়, অন্যায় করেছিল। সুতরাং তারা যাদের টাকা দিয়ে চাকরিগুলো জোগাড় করেছিল তাদের বাড়ি গিয়ে ধর্নায় বসবে, নাকি তাদের গাছে বেঁধে পেটাবে, নাকি তাদের পিঠের চামড়া গুটিয়ে নুন দিয়ে দেবে, এটা ওদের ব্যাপার। আমি সেই পরামর্শ, এই ধরনের পরামর্শ দিতে পারি না। কিন্তু আমি পরিষ্কার বলি, এর সঙ্গে অজস্র লোক যুক্ত আছে, এই দলের একটা বড় অংশ, ওপর থেকে নিচ দুর্নীতিটা হয়েছে। এবং কেন, যেটা কোর্ট বলছে, সুপার নিউমারিক পোস্ট তৈরি করার কার মাথা থেকে বেরোলো এটা? বারবার বলে আসছি, সুপার নিউমারিক পোস্টটা যে ভাবনাটাই 2 নম্বরই ভাবনা ছিল। কারণ যে লোকগুলো যোগ্য তারা রাস্তায় পড়ে আছে আজ 1000-এর বেশি দিন, রাস্তায় এই গরমে ঠান্ডায় বৃষ্টিতে রাস্তায় পড়ে আছে। এবং এই দলটা এমন, এই দলের সরকারটা তাদের মেয়েদের বাথরুমে যাওয়া বন্ধ করে দিয়েছিল, মাঝখানে এমন হয়েছিল। ওরা অনেক চেষ্টা করে আবার এরা বাথরুম আনিয়েছিল, তারপরেও সেই যোগ্য লোকগুলোর এখানে বসে আছে, আর অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল। এরা বললো অযোগ্যদের চাকরি যেতে দেবো না, মন্ত্রিসভার সিদ্ধান্ত নিল। জাস্ট ইমাজিন, একটা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল যে একটা অযোগ্য লোককে আমরা চাকরি থেকে সরাবো না। হোয়াট ইজ দিস? এবং তারপরে বললো সুপার নিউমারিক পোস্ট এখানে তৈরি করা হবে। মাননীয় আদালত বলছে সুপার নিউমারিক পোস্ট এখানে যারা করেছে প্রত্যেককে সে নিয়ে তদন্তের আওতায় আনো। আমি জানি না তার মধ্যে মন্ত্রিসভার এই ভাবনা চিন্তাগুলোকে তদন্তের আওতায় কেউ সিবিআই আনবে কিনা আগামী দিন। আমি তো মনে করি আনা উচিত, কারণ মন্ত্রিসভা যদি কোনো বেআইনি কাজ করে তাহলে তো আলটিমেটলি সেটা তার এফেক্টটা গোটা সিস্টেমের ওপর পড়ে। আরেকটা কথা তোমাকে বলি, কিছু দিনের জন্যে স্কুল শিক্ষামন্ত্রী কে হয়েছিলেন জানো? সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি ভেরি রিসেন্টলি একটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে আমাকে অল্প দিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়, অল্প দিন রেখে। ওই সময় স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর মণ্ডল, তিনি এসে বললেন দেখুন এই চাকরি বিক্রি একটা চক্রান্ত চলছে। তো মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন আপনি কি বলছেন? বলে ওই বিক্রি আমি হতে দেবো না, এবং আমরাও হতে দেবো না। এবং দুজনে মিলে এটাকে আটকেছিলেন। প্রথম সরিয়ে দেওয়া হয় সিঙ্গুরের মাস্টারমশাইকে, তারপর ডক্টর মণ্ডলকে। কেউ তারা থাকতে পারেনি। কেন? কে সরিয়েছিল? এখানে একটা প্রশ্ন কেউ যদি করে যে মন্ত্রিসভা থেকে কাউকে সরানোর সিদ্ধান্ত নেন তো একমাত্র মুখ্যমন্ত্রী, কেন সরানো হলো? উত্তর দিতে হবে না? দিতে তো হবেই, তদন্তের আওতায় আসতে হবে, কিচ্ছু করার নেই। স্যার, যেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই রায়ের বিরুদ্ধে আজকে প্রশ্ন তুলছেন যে এই রায়ে যারা যোগ্য তাদের প্রতি কি সুবিচার হলো, এবং দ্বিতীয়ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে আপনারা নিশ্চিন্ত থাকুন, এই রায় সম্পূর্ণ ভুল রায়। যেখানে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতিরা এই রায় দিচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সম্পূর্ণ ভুল রায়, আপনারা নিশ্চিন্ত থাকুন, চাকরিহারাদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশাল পণ্ডিত, ও জানে এবারে শ্রীরামপুরে নিজে হেরে যেতে পারে। ও বিরাট পণ্ডিতের ব্যাপার। ওর কথা যত কম বলা যায় তত ভালো, মান সম্মান নষ্ট। ওর সম্পর্কে কথা বললে আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়নি। কারণ 23 লক্ষ OMR সিট নতুন করে পুনর্মূল্যায়ন হবে, তো সেখানে যারা যোগ্য তারা তো অলরেডি চলে আসবে। সুতরাং এখানে তো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তাই যোগ্য প্রার্থীদের কোথাও বঞ্চিত করা হয়নি, আদালতেই যাবে। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে মামলাটা হয়েছে। এই ডিভিশন বেঞ্চের মামলাটা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল 6 মাসের মধ্যে ডিসিশন নিন। আজকে রায় হয়ে গেল, আর কয়েকদিন পরেই 6 মাস হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণের আগেই মামলাটা হয়ে গেল। তাই ওই আমি কিছু মুখ দিয়ে কোনো খারাপ কথা বার করব না, কিন্তু চোরের পক্ষে যারা সাগরেদি করে তাদের নিয়ে বেশি কিছু কথা না বলাই ভালো। স্যার, যেখানে সুপ্রিম কোর্টই এই নির্দেশ দিয়েছিল যে এই সময়সীমার মধ্যে মামলার রায় দেওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের রায়ে খুশি নয় বলে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করছে, বা সুপ্রিম কোর্টে যাবে বলে বলেছে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টে যে কেউ যেতে পারে, যাক না। একটা থাপ্পড়ে হয়নি। এবং মুশকিল হচ্ছে এই যে দলটা সরকার চালাচ্ছে, ওরা একটা থাপ্পড়ে আবার ওদের ঠিক মন মানে না, ওদের দুটো খেতে হয় আর কি। সুপ্রিম কোর্টে গুছিয়ে আর একটা খাবে, বাড়ি চলে আসবে, যেতেই পারে, যাক না, আর থাপ্পড় খেয়ে বাড়ি চলে আসবে। স্যার, বর্তমান বিজেপি নেতা এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রথমবার এই ঘুঘুর বাসায় নাড়া দিয়েছিলেন, এবং তিনি বলছেন যে আমি অতটা কঠিন বা কঠোর হতে পারিনি, কিন্তু হিন্দু মুসলিম সকলেই প্রতারিত হয়েছে, এবং হাইকোর্ট সেই কঠোরতা দেখাতে পেরেছে যেটা আমি দেখাতে পারিনি। একই সঙ্গে বলছেন যে এই আমার খুব খারাপ লাগছে যে এইরকম একজন মুখ্যমন্ত্রীর অধীনে আমাদেরকে থাকতে হচ্ছে। যদি ওনার লজ্জা থাকে তো ওনার ইস্তফা দেওয়া উচিত এবং রাষ্ট্রপতির শাসনে নির্বাচন হোক। কি বলবেন? উনি তার মতামত প্রকাশ করেছেন। আমি পরিষ্কার বলি, তার মতামত তাঁরই, ব্যক্তিগতভাবে প্রত্যেকের তো মতামত প্রকাশের অধিকার আছে। আমি ব্যক্তিগতভাবে বলি
যে সত্যি কথা বলতে কি দুর্নীতি যেভাবে ছেয়ে গেছে এ রাজ্য, তার দায় কিন্তু নিতে হবে যে দল পরিচালনা করছে এই সরকারটা তাকে, এবং এই সরকার যারা পরিচালনা করছে তাদের। এবং এটা কিন্তু সকলেই জানে এই দলে কোনো যৌথ নেতৃত্ব নেই, একজন বা দুজনের কথাতেই চলে, তাদের দায় নিতে হবে। সরকার যারা চালায় তাদের দায় নিতে হবে, সরকার যৌথ দায়িত্ব, সংবিধান অনুযায়ী তাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং আগামী দিনে দায়িত্ব নিতেই হবে, কিচ্ছু করার নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো কঠিন বাক্যে আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন আজকে আনন্দ আত্মহারা হওয়ার দিন নয়, বরঞ্চ এমন জোচ্চোর সরকারের আওতায় এখন আমাদের রাজ্যে রয়েছে। তো তার প্রতিক্রিয়া হচ্ছে, মিথ্যাচারী মুখ্যমন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত, তিনি হিন্দু মুসলমান সকলকে ঠকিয়েছেন, অবৈধ চাকরি প্রাপকদের উদ্দেশ্যে তার নিশানা, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ে যাওয়া উচিত। আমি আবার বলছি, একজন ব্যক্তি হিসেবে এটা জাস্টিস গাঙ্গুলির বক্তব্য। আমি পরিষ্কার আমার কথাটা বলি যে সত্যি কথা বলতে কি একটা ভয়ঙ্কর সরকারের অধীনে আমরা রয়েছে। আমার সত্যি লজ্জা লাগে, দেখো যে যখন এরা লড়াই করছিল সিপিএমের বিরুদ্ধে, সেই লড়াইতে আমরাও তো সামিল হয়েছিলাম অতি সাধারণ মানুষ হিসেবে। এনার ডাকেই সারা, তো এই মুখ্যমন্ত্রীর ডাকেই তো আমরা, তখন তো মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী নেত্রী, তার ডাকেই সাড়া দিয়ে আমরা তো রাস্তায় নেমেছি। আমরা টেলিভিশনে প্রোগ্রাম করেছি দিনের পর দিন, এবং সিপিএম যদি জিততো সবচেয়ে বেশি আঘাত আমাদের উপর আসতো, তারপরে লড়াই করেছি। আজকে নিজেকে কোথাও প্রতারিত লাগছে, কাদের হয়ে লড়লাম? তখন লড়তেই হতো, কারণ সিপিএম যা করেছিল অপরাধ করেছিল সিঙ্গুর নন্দীগ্রামে, সে অপরাধের বিরুদ্ধে লড়তেই হতো। কিন্তু এখন সত্যি ভাবছি কার হয়ে লড়লাম, কেন করলাম? সারা জীবন এই লজ্জাটা আমাদের যাবে না, আমাদের ঠকানো হলো, আমরা ঠকে গেছি। ফলে আমার পরবর্তীকালে এদের অবস্থা দেখে আমি এই দলটার ধারে কাছে আর ঘেঁষিনি, আমাকে অনেক রকম অফার দেওয়া হয়েছিল, আমি এদের ধারে কাছে যাইনি। কিন্তু এখন সত্যি আমার ভাবতেও খারাপ লাগে যে একদিন এদের জন্যে আমরা সত্যি প্রাণপাত লড়াই করেছি, সমস্ত ঝুঁকি নিয়ে লড়াই করেছি। আজকে এদের দেখলে লজ্জা লাগে, নিজেকেই লজ্জা লাগে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তিনি এই চাকরিহারাদের পাশেই রয়েছেন এবং তিনি বলছেন যে এই রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব, চাকরিহারাদের আমরা পাশেই আছি, হতাশ হবেন না, এবং জেলে পাঠাবেন আমি তৈরি আছি, বিজেপির বিচারালয় তৈরি হয়ে গিয়েছে। এত বড় একটা স্ক্যান্ডাল, এত বড় একটা স্ক্যাম ধরা পড়ার পরেও মুখ্যমন্ত্রীর মুখে, মানে মুখ্যমন্ত্রীর এতটুকুও মানে দুঃখ বা খারাপ লাগার কিছুই নেই, তিনি বরঞ্চ এভাবে এই টোনে কথা বলছেন। সত্যি কথা বলতে কি আমি অবাক হইনি। তার কারণ হচ্ছে উনি আমার ধারণা গোটা ব্যাপারটা জানেন, গোটা ব্যাপারটা তিনি বুঝে গেছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অনেকেই তো বলে যা হয় হবে, আমি রেডি আছি, এই মানসিকতা, অর্থাৎ এক ধরনের বোল্ড ফেস দেখানো। এছাড়া নির্বাচনের সামনে ওনার আর কিচ্ছু করার নেই। উনি খুব ভালো জানেন, ওর দল জানে যে এই রায়ের পরে তৃণমূল কংগ্রেস সর্বত্র একটা মানে চোরের দল সবাই বলতো, এবার চোরের দলটা একেবারে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো যে এরা হচ্ছে চোরের দল। সুতরাং কিচ্ছু করার নেই, তাকে এটা বলতেই হবে। কিন্তু যা হয় আর কি, একে একে নিভিছে দেউটি, একে একে সমস্ত আশা শেষ হয়ে যাচ্ছে। আগামী দিনে কিন্তু তৃণমূল করার লোক থাকবে তো কেউ থাকবে না, ডুবন্ত জাহাজে কেউ থাকে না, সবাই পালায়। জলে ঝাঁপালে মৃত্যু নিশ্চিত জেনেও মানুষ ডুবন্ত জাহাজ থেকে জলে ঝাঁপিয়ে পড়ে। কিছু করার থাকে কে থাকবে এই দলের সঙ্গে? কেউ থাকবে না। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির কথায় চাকরি বাতিল। এর আগে তিনি বারবার বলছেন যে কোনো কিছুতেই, যখন এনআইএ এসছে, যখন ইডি সিবিআই বিভিন্ন তদন্ত করেছে, সেখানে সব জায়গাতেই তিনি বিজেপির ওপরে দায় চাপিয়েছেন যে এই সমস্ত কিছুর জন্য নাকি পেছনে রয়েছে বিজেপি। একটা চকলেট বোমা ফাটলে সেখানে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে বিজেপি, সমস্ত দায়টুকু বিজেপির উপরে তিনি চাপিয়ে গেছেন। এই যে আজকে এত বড় একটা রায় কলকাতা হাইকোর্ট থেকে বেরোলো, এই রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হাওয়া কতটা কমবে? মানে তার তৃণমূল দল এই ভোটের মধ্যে তৃণমূল দল যেরকম ধাক্কা খেল, তাতে তৃণমূলের মানে ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে? এবং অন্যদিকে যেখানে এই বিষয়টা নিয়ে প্রথম নাড়াচাড়া দেওয়া বা প্রথম কথা বলা শুরু করেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি তমলুকে এবার দাঁড়িয়েছেন, তিনি প্রার্থী হয়ে বিজেপি, তার তরফে ভোট কতটা বেশি আসবে? প্রথম কথা, হাওয়া কমাচ্ছে, আর একটা ভয়ঙ্কর হাওয়ার মুখোমুখি হতে হবে। এই যে বাইরে যখন লু বইছে, এটা ওই লু হয়ে ঝাঁপাবে এই তৃণমূল দলটার ওপরে, লু হয়ে বইবে, আগুনে হাওয়া। এই আগুনে হাওয়া সামলাতে পারবে না। তার কারণ মানুষের স্বপ্ন চুরি করেছে এই দল, এবং এরা গোটা সমাজটাকে দুর্নীতিমুক্ত করার বদলে একদম আগা পাঁচতলা দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। এরা
সংবিধান জানে না, এরা বোঝে না যে এই বিচার হয়েছে সম্পূর্ণভাবে আদালতের নির্দেশে, আদালত মনিটরিং করছে। সিবিআই ইডি বহুবার ভুল মানে দেরি করার জন্য ভৎসিত হয়েছে, এগুলো প্রত্যেকটা বোঝা উচিত ছিল। বিজেপি আদালত চালায় না, আদালত একটা স্বতন্ত্র সংস্থা, সরকারের মানে স্বতন্ত্র একটা অঙ্গ রাজনৈতিক ব্যবস্থার। কাকে বোঝাবো, সবই বোঝে, বুঝেও না বোঝার ভান করে, কারণ এখনো বাঁচতে হবে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এই রায় কিন্তু আগে সবাই বলতো শেষের শুরু, আমি বলছি তৃণমূলের শেষের সমাপ্তি। তৃণমূল কিন্তু এবার সত্যি অন্তর্জলি যাত্রার পথে গুটি গুটি পায়ে এগিয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন।